মেঘ তাড়াহুড়া করে আইসক্রিম শেষ করেছে। দুশ্চিন্তা আইসক্রিমটা শান্তিমতো খেতে পারেনি। এক দৃষ্টিতে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু আবিরের দৃষ্টি অন্য কোথাও। আবির নিরবধি আকাশের পানে চেয়ে আছে। রাস্তার পাশে থাকা লাইটের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে আবিরের চোখ মুখের উজ্জ্বলতা বিলীন হয়ে গেছে। বিকেলে আসার সময় যতটা উৎফুল্ল আবির ভাইকে মেঘ দেখেছিল, এই আবির ভাই যেন অন্য কেউ। চোখে মুখে চিন্তার ছাপ। মেঘ কিছু বলতে গিয়েও থেমে গেল। আবির শোণিত কণ্ঠে বলে উঠল, এই পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো মা। সেই মায়ের লাশ দেখা বা ছোঁয়ার অধিকার যদি কোনো সন্তান না থাকে, তাহলে সেই সন্তান পৃথিবীতে বেঁচে থেকেও মৃত। মেঘের ভুঁড়ি কুঁচকালো। আবির ভাই কি বলছে, কি বোঝাতে চাচ্ছে, কিছুই বুঝতে পারছে না সে। আবির অসহনীয় দূরত্ব থেকে দৃষ্টি সরিয়ে মেঘের দিকে তাকিয়ে ভরাট কণ্ঠে বলল, যেই মানুষটাকে দেখে এসেছিলি তিনি আর কেউ নয়, তোর আমাদের সবার একমাত্র ফুফি। এই কথা শোনা মাত্রই মেঘের রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার অবস্থা হয়ে গেছে। মেঘ চিৎকার দিয়ে বলে উঠল, কি? আবির সরু নেত্রে তাকিয়ে আছে। মেঘের চোখ যেন ঠোকর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। চোখে মুখে অবিশ্বাসের ছাপ। এই কথা কখনো বিশ্বাসযোগ্য নয়। জন্মের পর থেকে মেঘ জানে এসেছে তাদের বাবা চাচা ৩ জন। 18 বছর পর হঠাৎ করেই ফুপি আসবে কোথা থেকে আচমকা? এমন কথা শুনলে বিশ্বাস করবে না, এটা স্বাভাবিক। আবির গম্ভীর কণ্ঠে বলল, আমি জানি তুই বিষয়টা এত সহজে মানতে পারছিস না, কিন্তু কিছু সত্যি কঠিন হলেও মানতে হবে। মেঘের দম বন্ধ হয়ে আসছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না। এতক্ষণ যাবৎ কত প্রশ্নই মাথায় ঘুরছিল, এই মুহূর্তে যেন সব প্রশ্ন উধাও হয়ে গেছে। মেঘ আতঙ্কিত কণ্ঠে শুধালো, আপনি কি আমার সাথে মজা করছেন? প্লিজ সত্যি করে বলুন, উনি কে? আবির কপাল কুঁচকে ভারী কণ্ঠে বলল, তোর সাথে আমার মজার সম্পর্ক? আর সিরিয়াস বিষয় নিয়ে আমি মজা কেন করব? ওনার নাম মাহবুদা খান আমিনা। নাম শুনে কি মনে হচ্ছে তোর? মেঘ এখনও বিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আছে। ঢোক গিলে ভারী কণ্ঠে বলল, আপন ফুপি? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, হ্যাঁ, আলী আহমেদ খান এবং মোফাজ্জেল খান একমাত্র ছোট বোন ইকবাল খানের একমাত্র বড় বোন। মেঘের দোকান দিয়ে হিজাবের উপর দিয়ে গরম বাতাস বের হতে শুরু করেছে। নিঃশ্বাস আটকে আসছে বারবার। আবির ভাই তো মজা করার মানুষ না। আর ওনার চোখ মুখ দেখে মনে হচ্ছে না যে উনি মজা করছেন। আর বিয়েতে তো এই মহিলা আচরণ বুঝিয়ে দিচ্ছিল ওনার সাথে গভীর কোনো সম্পর্ক আছে। তাহলে কি উনি সত্যি সত্যি ফুপ্পি হন? এত বড় কথাটা কোনোদিনও শুনল না, কিন্তু কেন? মেয়ে ভাবনা চিন্তা করে প্রশ্ন করল, এত বছর কোনোদিনও তো ওনাকে আমাদের বাসায় যেতে দেখিনি। আব্বুকে আপন বোন হলে বাসায় যান না কেন? আবির মৃদু হাসল, ভরাট কণ্ঠে বলল, ওনাকে বাসায় যেতে দেখবি কিভাবে? তোর জন্মের প্রায় 10 বছর আগে উনি খান বাড়ি ছেড়েছেন। 27 বছর হবে ওই বাড়িতে পা পড়েনি ওনার। মেঘ ভুরু কুঁচকে প্রশ্ন করলেন, কেন, কি হয়েছিল? আবির শান্ত কণ্ঠে বলা শুরু করলো, ফুপ্পি যখন ভার্সিটিতে পড়াশোনা করতো তখন ফুপ্পির একজনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পুরো ঘটনা আমি জানি না, তবে বাসার বিষয়টা জানাজানি হয়ে গেছিল। তখন আম্মুর নতুন বউ, বছরখানেক হবে আম্মুর বিয়ে হয়েছে। তোর আম্মু তখনও বিয়ে হয়নি। ফুপির এই ঘটনা জানার পর আব্বু আর চাচু ফুপিকে মেরে একটা রুমে 3 মাস দরজা বন্ধ করে আটকে রাখছিল। তখন দাদু বেঁচে ছিল, তবে অসুস্থ ছিলেন, কথা বলতে পারতেন না। আম্মু দাদুর যত্ন করত, আবার ফুপি দেখাশোনা করত। ফুপি আম্মুর হাতে পায়ে ধরে অনেকটা কান্নাকাটি করেছেন, কিন্তু আম্মু কিছুই করার ছিল না। 3 মাসের ফুপির ওপর 2 ভাই অত্যাচার করেছে যেন ওই ছেলেকে ভুলে যায়। এক পর্যায়ে ফুপি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। ধীরে ধীরে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল। চিকিৎসা করে ফুপিকে কিছুটা সুস্থ করার পর ফুপি বাড়ি থেকে চলে গেছিল। ভাইদের অত্যাচারে সে যে বাড়ি ছাড়ছিল আর কোনোদিনও বাড়িতে ঢুকতে পারেনি। বাড়ি থেকে পালিয়ে গিয়ে ফুপাকে বিয়ে করে বছরখানেক ঢাকাতেই ছিল। চিঠির মাধ্যমে আম্মুর সাথে কয়েকবার যোগাযোগও করছিল।
ফুপি বাড়ি ছাড়া 1 বছরের মাথায় দাদু মারা গেছে। ভাগ্যক্রমে তখন মেজো মামা আমাদের বাসায় ছিল। ঢাকায় চাকরির পরীক্ষা দিতে আসছিল। আম্মু মেজো মামাকে ফুপির বাসার ঠিকানা দিয়ে দাদুর মৃত্যুর খবর পাঠিয়েছিল। এই কথা আব্বুরা কেউ জানতো না। ফুপা দুজনে আসছিল দাদুকে দেখতে। তখন আসিফ ভাইয়া ফুপির পেটে ছিল। খান বাড়িতে চৌকাঠে পা রাখতেই আব্বু চোখ পড়ে দরজায়। চিৎকার দিয়ে 1 সেকেন্ডে দাদুর লাশ চাদর দিয়ে ঢেকে রান্নাঘর থেকে দা নিয়ে বের হয়েছিল। যদি ফুপি চৌকাঠে পার হওয়ার চেষ্টা করে তাহলে খুন করে ফেলবে। বাড়ি ভরা মানুষ থাকায় আব্বুকে আর চাচুকে সবাই আটকে রাখছিল। না হয় সেই দিনই খুনাখুনি হয়ে যেত। কত কত মুরব্বীরা উপস্থিত ছিল, কিন্তু আব্বুর মাথায় সেই দিন কেউ ঠান্ডা করতে পারেনি। দাদু লাশ যত দূরের কথা, ফুপিকে লাশ দেখতে পর্যন্ত দেয়নি। লাশ দাফন করে বাড়িতে পা রেখে প্রথম প্রশ্নটাই করেছিল, আমিনাকে খবর দিয়েছে কে? মায়ের মৃত্যুর শোক থেকে সেদিন 1000 গুণ বেশি তীব্র ছিল ওনার রাগ। কোনোভাবেই জানতে পেরেছে আম্মু খবর পাঠিয়েছে। সেদিন সেই অবস্থাতে আম্মুকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। অথচ ফুপি ওনার ওই মায়ের পেটের বোন। সেই বোনকে খবর দেওয়ার শাস্তিস্বরূপ আম্মুকে 2 মাস নানা বাড়িতে থাকতে হয়েছিল। একদম সংসার ভাঙা পর্যায়ে চলে গিয়েছিল। তখনকার সময় সংসার ভাঙা আম্মুর পক্ষে বা নানা বাড়ির মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তারপর নানা, বড় মামা, আত্মীয় স্বজনরাও অনেকে বুঝিয়ে 2 মাস পর আম্মুকে বাসায় নিয়ে আসছে। আম্মুর শর্ত একটাই ছিল, আর কোনো দিন ফুপির সাথে যোগাযোগ করতে পারবে না। নিজের সংসার বাঁচাতে বাধ্য হয়ে সেই শর্ত মেনে নিয়েছিল আম্মু। মেজো মামা ফুপির বাসায় গিয়ে সব ঘটনা বলে আসছিল। সেই দিন থেকে আজ পর্যন্ত ফুপির সাথে বাসার কারো যোগাযোগ নেই। মেঘ এতক্ষণ যাবৎ বিস্ময়কর দৃষ্টিতে আবিরের মুখ পানে তাকিয়েছিল। নিজের বাড়িতে এত বড় রহস্য লুকিয়ে আছে, অথচ সে কিছুই জানে না। আবির গলা খাকিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তুই আমায় পাষাণ হিটলার বলিস, অথচ আমার থেকে বড় মাপের হিটলার এত বছর যাবৎ খান বাড়িতে রাজত্ব করে আসছে। যাদের কথার উপর কারো কথা চলে না, যাদের ইচ্ছের বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না। ফুপি নিজের পছন্দ মানুষকে বিয়ে করার অপরাধে মায়ের লাশ দেখার অধিকারটা পর্যন্ত হারিয়েছিল। 28 বছর যাবৎ বাবার বাড়ি পা রাখতে পারছে না। কতটা নিষ্ঠুর হলে মানুষ এমন কাজ করতে পারে? মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে প্রশ্ন করল, আপনি ফুপিকে কিভাবে চেনেন? আবির শ্বাস ছেড়ে পুনরায় বলল, আমি ওনার সম্পর্কে জানতাম না। ছোটবেলায় একবার আম্মুর পুরানো জিনিসপত্র বের করেছিলাম। তখন একটা অ্যালবাম বের হয়েছিল। আমি অ্যালবামটা খুলে দেখছিলাম। আম্মু আব্বুর বিয়ের ছবি থেকে শুরু করে দাদা, দাদু, চাচু, মোটামুটি অনেকের ছবি ছিল। যেহেতু ছোট ছিলাম, আগ্রহ নিয়ে ছবিগুলো দেখছিলাম আর সবাইকে চেনার চেষ্টা করছিলাম। হঠাৎ কয়েকটা ছবি চোখে পড়ে ছবিগুলো দেখে চিনতে পারছিলাম না বলে আম্মুকে জিজ্ঞেস করেছিলাম। আম্মু কিছু বলার আগেই আব্বু রুমে চলে এসেছিল। আব্বু আমার হাত থেকে অ্যালবামটা নিয়ে আমার পড়তে বসতে বলেন। আমি চুপচাপ পড়তে চলে গিয়েছিলাম। এই বিষয় আর ভাবিনি। তার কয়েক বছর পর দেশে ছাড়ার আগে আব্বু আম্মু কিছু কাগজপত্র দরকার ছিল। আমি তখন আব্বুর ফাইল কাগজ খুঁড়ছিলাম। তখন একটা ফাইল চোখে পড়ে। ওই ফাইলে সার্টিফিকেট, ছবি আরও কিছু কাগজপত্র ছিল। মাহমুদা খান আমিনা নামটা আমি প্রথমবার সেইখানে দেখছিলাম। বাবা মায়ের নামের জায়গায় দাদা দাদুর নাম লেখা ছিল। ছবিগুলো দেখে ছোটোবেলায় অ্যালবামে দেখা ছবিগুলোর কথা মনে পড়েছিল। আমি সেখান থেকে একটা ছবি নিয়ে গিয়েছিলাম। আম্মুকে একবার জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু আম্মু বলেছে আম্মু কিছু জানে না, আর এই বিষয়ে যেন আর কোনো দিনই কাউকে কিছু না জিজ্ঞেস করি। তখন কিছুদিন আমার মাথায় বিষয়টা ঘুরছিল। পরে ভাবছি হয়তো মারা গেছে, তাই আম্মু জানে না বা জিজ্ঞেস করতে না করছেন। বিষয়টা সেখানেই ভুলে গিয়েছিলাম। কিন্তু ছবিটা যে আমার কাগজপত্রের সাথে চলে গিয়েছিল এটা আমি জানতাম না। ওইখানে গিয়ে ছবিটা দেখে ফেলেছি। ইচ্ছে করছিল না, তাই আব্বু আম্মু ছবির সঙ্গে রেখে দিয়েছিলাম। তবে কোনোদিনও এই বিষয় নিয়ে ভাবি নাই। কথাগুলো শেষ করে আবির একটু থামলো। মেঘ জিজ্ঞাসু চোখে চেয়ে থেকে আস্তে করে বলল, তারপর? গত বছরের শেষের দিকে জান্নাত আর আসিফ ভাইয়ের নিয়ে একটু ঝামেলা হয়েছিল। তখন রাকিব
আসিফ ভাই ফেসবুক আইডি পাঠিয়েছিল, ওইখানে কাভার ফটোতে একটা ছবি ছিল। কেন জানি আমার ছবিতে থাকা মহিলাটিকে খুব পরিচিত মনে হয়েছিল। আমি রাকিবকে বলে আসিফ ভাইয়ের বায়োডাটা সংরক্ষণ করি। ওইখানে আমি দ্বিতীয়বারের মতো নাম দেখি মাহমুদা খান আমিনা। সেদিন প্রথমবারের মতো আমি বড়সড় ধাক্কা খেয়েছিলাম। আমি সব কিছু খুঁজে সেই পুরানো ছবিটা বের করে বারবার ফেসবুকের ছবির সাথে মিলিয়েছিলাম। অস্থিরতার সেই দিন প্রায় মরতে বসেছিলাম। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে আমার একজন ফুপ্পি আছে, তাও আবার জীবিত। সেদিন পরিস্থিতি সামলানোর বিন্দুমাত্র শক্তি ছিল না আমার। সেই রাতে তানবীর আর রাকিবের আসিফ ভাইয়ের বাসায় পাঠিয়েছি। আমি ফুপ্পির সাথে সেই দিন প্রথমবারের মতো ফোনে কথা বলেছিলাম। নাম পরিচয় বলার ওনার সে কি কান্না! তানবীরকে আঁকড়ে ধরে অনেক কেঁদেছিল। ফুপি 28 বছর চেপে রাখা সব কষ্ট কান্নায় পরিণত হয়েছিল। তারপর বেশ কয়েকবার কথা হয়েছে ওনার সাথে। বারবার জিজ্ঞেস করছিল ঘটনা বলতে, কিন্তু বলেনি। বলেছেন আমি দেশে ফিরলে বলবে। দেশে ফেরার কয়েকদিনের মধ্যে আমি তানবীর আর রাকিব ওনাদের বাসায় গিয়েছিলাম। সেখানে গিয়ে সব শুনলাম। মেঘ আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়েছে। মেঘ পুনরায় প্রশ্ন করল, জান্নাত আপু কি ঝামেলা হয়েছিল? আবির এতক্ষণ গম্ভীর থাকলো, এবার একটু হাসার চেষ্টা করলো। ধীর কণ্ঠে শুধালো, তেমন কিছু না। মেঘ আস্তে করে বলল, প্লিজ বলুন। আবির না পারতো বলল, ফুপ্পিরা এত বছর যশোরে ছিল। গত বছর ভাইয়া চাকরি হওয়ার সপরিবার ঢাকায় আসছে। কোনো এক অনুষ্ঠানে ভাইয়া জান্নাতকে দেখেছে। ভাইয়া জান্নাতকে ভালো লেগেছে। কোনোভাবেই খবর নিয়েছে জান্নাত ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে। সেই থেকে প্রায় ভার্সিটি আশেপাশে জান্নাতকে ফলো করত, কিন্তু কোনোদিন কথা বলেনি। 6 মাস তো দূর থাক, ফলোই করেছে। একদিন সাহস নিয়ে কথা বলতে আসছিল, যদিও কথা বলতে পারেনি, কিন্তু সেটা রাকিবের কান পর্যন্ত পৌঁছে গেছিল। রাকিব 2-3 দিন খেয়াল করে বিষয়টা আমায় জানিয়েছিল। রাকিবের ভাইয়াকে পেটানোর চিন্তা ভাবনা ছিল। আমাকে জানানোর পর আমি বলেছিলাম ছেলেটা একটু খোঁজ নিতে, যদি সমস্যা মনে হয় তাহলে পেটাবে। রাকিব খোঁজ নিয়ে জানতে পারছে ভালো জব করে, অফিসের সবার সাথে নর্মভদ্র আচরণ করে। সেখান থেকেই ফেসবুক আইডি সংগ্রহ করে আমায় দিয়েছিল। যাকে পেটানোর প্ল্যান ছিল সে আমার ভাই হয়ে গেল। যখন জানতে পেরেছি ভাইয়া জান্নাতকে পছন্দ করে, তখন রাকিব আর বাধা দেয়নি। তবে রাকিবের একটা কথা ছিল, আমি দেশে না ফিরলে আর ফুপিকে পুরো ঘটনা জানলে সে জান্নাতের বিয়ের সিদ্ধান্ত নেবে না। ধীরে ধীরে জান্নাত আর ভাইয়ের মধ্যে মোটামুটি ভালো সম্পর্ক হয়েছে। আমি দেশে ফিরলাম, ভেবেছিলাম দেশে ফিরে ওদের বিয়ে দেবো, কিন্তু দেশে আসার পর তোর কোচিং টিউশন থেকে খবর নিয়ে দেখলাম তোর পড়াশোনা নাজেহাল অবস্থা। এভাবে পড়লে চান্স পাবি না। তোর পড়াশোনা গুছিয়ে দেওয়ার জন্য একজন ভালো মানুষ দরকার। তখন জান্নাতের কথা মাথায় আসে। আর জান্নাতকে আনি। জান্নাতের বিষয় সিদ্ধান্ত নেওয়ার অধিকার যেহেতু রাকিবের, আর রাকিব আমার বেস্ট ফ্রেন্ড, তাই বিয়ের আলোচনা হওয়ার আগে বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু অফিসিয়াল কাজে ভাইয়াকে 6 মাসের জন্য দেশের বাইরে যেতে হবে। ভাইয়া চাইছিল বিয়ে করে বউ নিয়ে কয়েক মাস ঘুরে তারপর যাবে। কিন্তু তোর অ্যাডমিশন টেস্টে থেকে আমার কাছে তাদের বিয়ে গুরুত্ব ছিল না। আমি রাজি হয় না বলে ভাইয়া ঘোরাঘুরি প্ল্যান বাদ দিয়ে বলেছিল শুধু বিয়েটা করবে। বিয়ের পর তোকে যত ইচ্ছে পড়াবে। কিন্তু আমার কথা হলো, একবার বিয়ে হলে মানে জান্নাতের মাথায় সংসারের চিন্তা ঢুকবে। তখন তোর প্রতি তার দায়িত্ব কমে যাবে। এটা তো আমি কখনোই হতে দিব না। ভাইয়া যখন বুঝতে পারছে আমার মানাতে পারবে না, তখন জান্নাতকে বোঝানো শুরু করেছে। কিন্তু জান্নাত তো আমার বা রাকিবের সবই বলে দেয়। জান্নাতের মাথায় যাতে না খেতে পারে সেজন্য 1-2 মাস যাবৎ জান্নাতের সঙ্গে ভাইয়ের যোগাযোগ বন্ধ রেখেছি। রাকিব নতুন সিম কিনে দিয়েছে জান্নাতকে। সেদিন রাতে তুই আমায় কল দিছিলি। সেদিন আমি রাকিব আর তানবীর ফুপ্পিদের বাসায় ছিলাম। বিয়ের কথাবার্তা বলতে গিয়েছিলাম। তুই চান্স পেলি বিয়ে হবে এরকমটাই সত্য ছিল, কিন্তু রাতে ফেরার পর তোর খাতাভর্তি হাবিজাবি লেখা দেখে আমার মাথা রক্ত উঠে গেছিল। যার জন্য আমি এত মানুষের বিরুদ্ধে লড়েছি, সে কিনা পড়াশোনাটাকে গুরুত্ব দিচ্ছে না। সেই রাতেই সেই দিন খাতা পুড়িয়েছিলাম যাতে তুই পড়াশোনা মনোযোগ দেস, যাতে সামনের বার গর্ব করে বলেছি আমার মেয়ে চান্স পাইবে। চান্স না পেলে আমি তাদের মুখোমুখি হতে পারতাম না। তারা মুখে কিছু বলুক আর না বলুক, মনে মনে বলতো
এত কিছু করেও তো মেঘ চান্স পেল না। এই কথাটা পৃথিবীর কোনো মানুষ যাতে না বলতে পারে। সেজন্যই আমি তোকে সারাক্ষণ পড়ার কথা বলতাম। আলহামদুলিল্লাহ, তোর চেষ্টা আমার ইচ্ছা পূরণ হয়েছে। আল্লাহ আমার আশা পূরণ করেছে। আর তোকে অসংখ্য ধন্যবাদ। মেঘের গলায় আটকে থাকা নিঃশ্বাসটা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসলো। মেঘের আড়ালে মেঘকে নিয়ে কত কত ঘটনা ঘটেছে। আবির ভাইয়ের গত 4 মাসে করা আচরণগুলো বরাবর মনে হচ্ছিল। আবির রাশভারী কণ্ঠে আমায় বলে উঠল, সবাই জানে খান বংশের বড় ছেলে আমি। চাচাতো ভাই বোনদের মধ্যে আমি বড় হলেও সত্যিকার অর্থে আসিফ ভাই আমাদের মধ্যে সবার বড়। আর আমি দ্বিতীয়। পরিস্থিতি মোকাবেলা করতে বা আমি সফল হতে পারবো কিনা জানি না, তবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব ফুপির সাথে আমাদের বাসার সম্পর্ক ঠিকঠাক করার। একটু থেমে আবির আবার বলল, জানিস মেঘ, এই দুজন মানুষের জন্য আমাদের বাড়ির প্রতিটা মানুষের ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। তাদের রাগ আর অনাদায়ে কর্মকাণ্ড ফলাফল ভোগ করতে হয় বাকি সদস্যদের। ফুপির মতো কাকামণি জীবনে সুখ শান্তি কেড়ে নিয়েছে এই মানুষগুলো। কাকামণি ঠান্ডা মেজাজের মানুষ হওয়ায় আর শুধুমাত্র ভাই বলে হয়তো এখন সম্পর্ক টিকে আছে, নয়তো ফুপির মতো অবস্থা কাকামণিরও হতো। কাকামণি সবার সামনে প্রাণোচ্ছল থাকে ঠিকই, কিন্তু ওনার ভিতরটা সবচাইতে বেশি বিধ্বস্ত। ফুপা তো তবুও ভালোবাসার মানুষকে পেয়েছেন, কাকামণি তো তাও পেলেন না। মেঘের মস্তিষ্ক জড়ো বিচরণ করছেন লক্ষাধিক প্রশ্ন, কিন্তু সেসবের প্রশ্নের উত্তর শুধু বাবা চাচার নামই উঠে আসবে। কাকামণি জীবনে ইতিহাস শোনার ইচ্ছে নেই, তাই এই বিষয়ে প্রশ্ন করেন না। জীবনে আব্বু আর বড় আব্বুর এতটা পাষাণ, এটা ভাবতেই মেঘে কষ্ট হচ্ছে। মেঘ বিভোর হয়ে স্মৃতি মনে করায় ব্যস্ত। আবির ভাই ফেরার পর থেকে যা যা ঘটেছে সব মনে করার চেষ্টা করছিল। হঠাৎ মাথায় আসলো, আবির ভাই যে বারবার বাবা চাচার মুখের উপর কথা বলেন, ওনারা যদি আবির ভাই এইটুকু ভেবে মেঘকে থেমে গেল। চিন্তিত স্বরে বলল, আপনি আব্বু আর বড় আব্বুর মুখের ওপর আর কথা বলবেন না প্লিজ। নিজের প্রতি প্রিয়সীর দুশ্চিন্তা দেখে আবির আনমনে হেসে উঠল। স্বাভাবিক কণ্ঠে বলল, আমি যদি কথা না বলি তাহলে ওনারা ওনাদের মর্জির মতো সব কিছু করবেন। ওনাদের সকল ইচ্ছে পূরণ করা আমার পক্ষে সম্ভব না। আমি কারো প্রিয় হয়ে থাকতে চাই না। আমি তাই করব যা আমার করতে ইচ্ছে করবে। মেঘের শীতল চাউনি দেখে আবির ভারী কণ্ঠে বলে উঠল, তোকে আগে বলেছি, এখন আবার বলছি, কখনো কারো মন রাখার চেষ্টা করবি না। ঠিক যে কাজটা করবি সেটা তোর মন করতে চাইছে। বিষয় ছোট বা বড়, আগে নিজের মনকে প্রায়োরিটি দিবি। আর ফুপ্পি বিষয়টা ভুলেও কাউকে বলবি না। বাড়িতে কাউকে এই বিষয়ে কোনো প্রশ্ন করবি না। তোকে জানানো দরকার ছিল তাই জানিয়েছি। আজকের পর থেকে বুঝে শুনে পাগলামি করবি, কারণ আমি চাই না তোর পাগলামিকে সিরিয়াসলি নিয়ে কেউ তোর মনে আঘাত করুক। কথা শেষ করে মেঘে নিয়ে বাড়ি ফিরছে আবির। মেঘের মনে আজ কোনো অনুভূতি নেই। এই যে এতদিন জান্নাত আপুকে নিয়ে এত দুশ্চিন্তা করলো, সেই জান্নাত আপু সম্পর্কে তার ভাবি হয়ে গেছে। বাড়ির রহস্য না জানলেও আজ মেঘ আবিরের নিজের মনের কথা বলে দিত। কিন্তু তার বাড়ির মানুষ যে ভালোবাসা জাতশত্রু, তারা তো কোনো দিনই মানবে না আবির ভাইয়ের প্রতি যে সে অসম্ভব দুর্বল। আবির ভাইকে জীবনে কি আদৌ পাবে? আবির বাইক চালাচ্ছে আর মনে মনে ভাবছে, আমার জীবনটা কেন এমন হলো? তোর প্রবল অভিমান আমায় দেশে ছাড়তে বাধ্য করেছিল। 6 বছর যাবৎ আমি নিচের উপলব্ধি জমিয়েছি, সেই সুদীর্ঘ অভিসন্ধি বাস্তবায়নের সুযোগটাও পেলাম না আমি। ভেবেছিলাম দেশে ফিরে তোর কাছে আমার চিত্রের অব্যক্ত প্রণয় প্রকাশ করব। এত বছরে তোকে ঘিরে কত লক্ষাধিক স্বপ্ন দেখেছি, সেই সব স্বপ্নের কথা জাহির করব। গত 6 বছর শুধু আমার পরিকল্পনা করেছি কিভাবে তোকে আমাকে আসক্ত করব। 3 মাসের মধ্যে তোকে আমার বউ করে নিব। এই 2 সংকল্প নিজেকে প্রস্তুত করেছিলাম, কিন্তু একটা ঘটনা আমার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। গত 1 বছর যাবৎ আমি নিজের সঙ্গে লড়াই করেছি। তোকে উপেক্ষা করার বিন্দুমাত্র শক্তি যে আমার ছিল না। দেশে ফেরা প্রথমবার তোর লালিত মুখমণ্ডল আর মায়াবী আঁখি দেখে এক মুহূর্তের জন্য নিজেকে উন্মাদ মনে হয়েছিল। ইচ্ছে হয়েছিল খান বাড়ির সব নিয়মনীতি বিনাশ করে হলো তোকে আমার করে নেই, কিন্তু আমি পারিনি। আজ
তোকে ভালোবাসি বলতে পারছি না, তুই পরিবার ছাড়তে পারবি না, আর আমিও তোকে। নিজেকে প্রতিষ্ঠিত করা ছাড়া আমি আর কোনো পথ খুঁজে পাচ্ছি না। তোকে পাওয়ার জন্য যতটুকু যোগ্যতা অর্জন করা দরকার আমি ঠিকই ততটুকু যোগ্য হব। তারপর আমার তোকে লাগবে। আমার তোকে পাওয়ার ইচ্ছে যতটা প্রবল, তোর মনেও আমাকে পাওয়ার সেই শানিত ইচ্ছে জাগতে হবে। পরিস্থিতি যতই কঠিন হোক, তোর আর আমার প্রতি প্রগাঢ় আস্থা থাকতে হবে। তুই আমার হলে আমি পুরো দুনিয়ার সঙ্গে লড়তে পারবো, কিন্তু তোকে না পেলে আমার প্রণয়ের পরিণতি হবে মৃত্যু। বাসার সে মোড়ে মেঘকে নামিয়ে আবির ঠান্ডা কণ্ঠে বলো, যা বলছি তা মাথায় রাখিস। সামনে তানবীর আছে, ওর সঙ্গে বাসায় যাবি। বাসায় কেউ কিছু জিজ্ঞেস করলে তোর কিছু বলার প্রয়োজন নেই, যা বলার তানবীর বলবে। জান্নাতের বিয়ের কথা কাউকে বলিস না, আর অতিরিক্ত দুশ্চিন্তা করে নিজের শরীর খারাপ করিস না। ফুপির সাথে সম্পর্কটা আমি ঠিকঠাক করার চেষ্টা করব। তুই সাবধানে থাকিস। তানবীর বাসার কাছে মেঘের জন্য অপেক্ষা করছে। মেঘকে নিয়ে বাসায় ঢুকছে। ড্রয়িং রুমে দু ভাই বসে আছেন। মেঘ আর তানবীরকে দেখেই মোজাম্মেল খান প্রশ্ন করল, কোথায় গিয়েছিলা? মেঘ তানবীরের মুখের দিক তাকিয়ে তানবীর বলল, তুই রুমে যা। ভাইয়ের কথা মতো মেঘ রুমে চলে গেল। ওরা দুই ভাই মেঘ কেমনভাবে আলগে রাখে যেন বাড়ির কেউ কিছু বলতে না পারে। বড়রা কিছু বললে কষ্ট বেশি পাবে, কিন্তু তানবীর যেহেতু ছোট থেকে শাসন করে, তাই ভাইয়ের শাসন মেঘের এখন সয়ে গেছে। তানবীর যা যা কথা বলার তা বলে রুমে চলে গেছে। মেঘ ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। বিকেল থেকে এত ঘটনার সম্মুখীন হয়েছে যেগুলো মাথায় স্থির হয়ে একটু সময় লাগবে। মেঘের আবেগ অনুভূতি সব বিলীন হয়ে গেছে। আবির ভাইয়ের বলা প্রতিটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। একটা কথা বারবার মনে হচ্ছে, এই বাড়ি প্রতিটা মানুষ ভেবে ভিতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। ফুপির বিষয়ে জানার পর মেঘ হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। 4 মাসের প্রেমানুভূতি প্রকাশ করার আগেই সব শেষ হয়ে গেল। আবির ভাইয়ের প্রতি যে আকাশ সম প্রণয় নীলা সবই ফিকে হয়ে গেছে। ফুপি আর কাকামণির মনে কত না কষ্ট। এইসব ভেবে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেই জানে না। আবিরের জন্য অপেক্ষা করার শক্তিটুকু আজ ছিল না। আবির মেঘকে নামিয়ে দিয়ে আবার বিয়ের প্রোগ্রামে গিয়েছে। রাকিবের বেস্ট ফ্রেন্ড হিসাবে এক সময় আবিরকে রাকিবের পাশে থাকা খুবই প্রয়োজন। রাকিবের একমাত্র বোন জান্নাত। রাকিবের আর একটা ছোট ভাই ও আছে, তবে বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা একটু বেশি তীব্র হয়। সপ্তাহখানেক হয়ে গেছে, কিন্তু মেঘের মাথা থেকে ফুপির ঘটনা কোনোভাবেই যাচ্ছে না। যতবার আব্বু আর বড় আব্বুকে দেখে ততবারই মনে হয় ওনারা হিটলারের থেকেও নিকৃষ্ট। এতদিন আবির ভাইকে হিটলার বলার নিজে অনুতপ্ত হচ্ছে। এখন আর মেঘ আগের মতো আবিরকে জ্বালায় না, আবিরের রুমে যায় না, অনুভূতি প্রকাশের প্রচেষ্টা করে না। আব্বু আর বড় আব্বুকে দেখলে যতটা রাগ হয়, আবির ভাইকে দেখলে ঠিক ততটাই কষ্ট হয়। আজ তানবীর প্রোগ্রামে ব্যস্ত। হঠাৎ ফোনে কল বেজেছে। ফোন বের করে অবাক চোখে তাকায়। বন্যা কল দিচ্ছে। প্রোগ্রাম থেকে বের হয়ে এক পাশে গিয়ে ফোন রিসিভ করলো। বন্যা সালাম দিল। তানবীর সালামের উত্তর দিল। বন্যা, ভাইয়া আপনি কি বাসায়? তানবীর, ভাইয়া ডাকতে কতবার না করেছি তোমায়। বন্যা, সরি, আর ভাইয়া বলবো না। মেঘ কি কিছু হয়েছে? আমি কল দিলে রিসিভ করে না, হঠাৎ রিসিভ করলে ঠিকমতো কথা বলে না। তানবীর, বুনু একটু মানসিক চাপে আছে, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। বন্যা, কি হয়েছে? বন্যা মনে মনে ভাবছে, আল্লাহ জানে আবির ভাই নিয়ে কোন ঝামেলা হলো আর কি না। তানবীর, তেমন কিছু না। তোমার কি খুব দরকার? কিছু বলা থাকলে আমায় বলতে পারো, আমি বুনুকে জানিয়ে দেব। বন্যা আমতা আমতা করে বলল, ওই রকম কিছু না, কথা হয়েছে না তাই চিন্তা হচ্ছিল, এজন্য আপনাকে কল দিলাম। তানবীর ঠান্ডা কণ্ঠে শুধালো, আর কোনো কারণ নেই? বন্যা আস্তে করে বলল, না মানে আছে। তানবীর ধীর কণ্ঠে বলল, বলো। বন্যা ঢোক গিলে ভয়ে ভয়ে প্রশ্ন করলো, আজকে কি আপনার একটু সময় হবে? তানবীর ভুরু কুঁচকে প্রশ্ন করলো, কেন? বন্যা একটু থেমে বলল, আপনার সাথে কি দেখা করা যাবে? আপনি মেঘকে নিয়ে আসলে ভালো হতো, যদি আপনার সময় হয় আর কি। তানবীর জানালো, বুনুর মনের অবস্থা খুব একটা ভালো না, তারপর আমি জিজ্ঞেস করবো নে। বুনু না আসলে কি আমি আসতে পারবো, নাকি দেখা করতে হলে বুনুকে নিয়ে আসতেই হবে? বন্যা কিছু বলো না দেখে তানবীর আবার বলল, আমি বিকেলে কল দেবো তোমায়, রাখছি এখন। তানবীর ফোন রেখে আবিরকে কল দিল। আবিরের করা নিষেধ, মেঘকে এখন কোথাও নেওয়া যাবে না।
মেঘের মন মেঘকেই ঠিক করতে হবে। সব বিষয় আবির বা তানভীর মেঘকে সাহায্য করতে পারবে না। তানভীর কী করবে বুঝতে পারছে না। মেঘকে জিজ্ঞেস না করলে বা মেঘের মতামত না নিলে পরবর্তী বর্ণার বিষয়টা জানলে তানভীরকে ভুল বুঝবে। আবার মেঘ যদি যেতে রাজি যায় তাহলে আবির তো তানভীরকে মেরেই ফেলবে। দুটানা কাটিয়ে শেষমেশ মেঘ কল করলো তানভীর। মেঘ তখন উপন্যাস পড়ায় ব্যস্ত। বাসায় শুয়ে বসে থেকে আর ভালো লাগছিল না। ফোন চাপতে গেলে আবির ভাইয়ের আইডিয়া আসে সামনে। আবির ভাইকে দেখলে বুকের ভিতরটা কেঁপে ওঠে। পড়াশোনা চাপ নেই, বাড়ির কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। চুপচাপ শুয়ে বসে থাকলে বারবার শুধু ফুপ্পির কথা মনে পড়ে। সব কিছুই আটকাতে আবির ভাইয়ের দেওয়া উপন্যাস বইগুলো পড়া শুরু করলো। বেশিরভাগ সময় উপন্যাস বইই পড়ে। উপন্যাস পড়ার আরেকটা অন্যতম কারণ হলো নিজেকে সবার থেকে আড়াল করে রাখা। তানভীর 2-3 বার জিজ্ঞেস করেছে ঘুরতে যাবে কিনা, কিন্তু মেঘের ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছেই নেই। বোন রাজি না হওয়ায় তানভীর যেন ভালোই হয়েছে, আবিরের কাছে বকা খেতে হয়নি। কিন্তু বন্যা দেখা করবে কি না কে জানে। বিকেলের দিকে প্রোগ্রাম শেষ করে তানভীর বন্যাদের বাসার গলি পর্যন্ত গিয়ে বন্যাকে কল দিল। বন্যা কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে একটি শপিং ব্যাগ হাতে নিয়ে আসলো। তানভীরের সাথে একা ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল না বলে মেঘকে আনতে বলেছে, কিন্তু মেঘ এলো না, অথচ তানভীর এসে দাঁড়িয়ে আছে। তাই বাধ্য হয়ে বন্যা বেরিয়েছে। ঘণ্টাখানেক তানভীরের সাথে বাইকে ঘুরেছে, কিন্তু একবারের জন্য তানভীর স্পর্শ করেনি। সন্ধ্যার দিকে রেস্টুরেন্টে বসে আছে বন্যা আর তানভীর। বন্যার আশেপাশে একবার তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। তারপর হাতের শপিং ব্যাগটা তানভীরের দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলো আপনার জন্য। তানভীর বিস্ময়ের সময় তাকিয়ে বলল, আমার জন্য? বন্যা ওপর নিচ মাথা নাড়ালো। কিন্তু কেন? আপনি 2 বার আমার ট্রিট দিয়েছেন, গিফট দিয়েছেন, আমারও তো উচিত চান্স পাওয়ার খুশিতে আপনাকে কিছু দেওয়া। তানভীর শপিং ব্যাগটা নিজের কাছে এগিয়ে নিল। র্যাপিংয়ে মোড়ানো একটা বক্স খুলতে চোখ পড়ল একটা কালো চেনের ঘড়ি, অনেক সুন্দর ডিজাইনের, মোটামুটি দামিও। তানভীর ঘুরিয়ে ফিরিয়ে ঘড়ি দেখে বলল, ঘড়িটা অনেক সুন্দর, কিন্তু আমি তো ঘড়ি পরি না। বন্যা আস্তে করে বলল, ছেলেদের হাতে ঘড়ি থাকলে ভালো লাগে তাই নিয়েছি। আপনি ঘড়ি পরবেন কি না তা তো আমি জানতাম না। ব্যাপার না, পছন্দ করে এনেছো তার জন্য ধন্যবাদ। এই বলে তানভীর ঘড়িটা হাতে নিল। শপিং ব্যাগে আরেকটা সুন্দর ওয়ালেটের ঘড়ির বাক্স শপিং ব্যাগে রেখে খাওয়া দাওয়া করে বন্যাকে বাসার কাছে পৌঁছে দিয়ে তানভীর বাসা আসছে। আবির ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিল। তানভীরের হাতে ঘড়ি দেখে কপাল কুঁচকে ঠাট্টা স্বরে বলল, কারো জন্য কেউ একজন তার ইচ্ছের বিরুদ্ধে কত কাজই না করছে। অবশ্যই এসব দেখে ভালোই লাগছে। তানভীর ঘড়ি পরা হাতটা নিজের পিছনে লুকিয়ে মন খারাপ করে বলল, মজা করছো? আবির সশব্দে হেসে উঠল। তানভীর গাল ফুলিয়ে সিঁড়ির দিকে উঠছে। আবির সোফায় বসে সেদিকে তাকিয়ে হেসে যাচ্ছে।